স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছে গোলাম কিবরিয়া। নিস্তরঙ্গ রাজনৈতিক অঙ্গনে কিছুটা আলোড়ন তুলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক সফর। এই সফরকে ঘিরেই এখনও নানামুখী বিশ্লেষণ চলছে রাজনৈতিক অঙ্গনে। মোদীর সফর ও সমকালীন রাজনীতি নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, আছেন এশিয়ান টিভির প্রধান উপদেষ্টা মঞ্জুরুল ইসলাম এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পারভেজ আহমেদ। স্বাগত আপনাদের। আমাদের রাজনীতিতে ভাই আপনার কাছে প্রশ্ন রাখছি যে মূলত দেখা যায় যে ভারত প্রীতি এবং ভারত বিরোধী এই ইস্যুটা খুব কাজ করে আর কি নানা সময়। এই নরেন্দ্র মোদীর সফরকে ঘিরে এই বিষয়টা কিভাবে কাজ করলো আপনার দৃষ্টি, এটা জানতে চাই। না, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন, অনেকদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে প্রীতি এবং ভীতি এই দুটেই আমরা দেখতে পাই ভারতকে ঘিরে। কিন্তু বরাবর আমরা যেটা আকাঙ্ক্ষা করি, আসলে প্রীতি থাকতে হবে বাংলাদেশ প্রীতি এবং বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ, সেটাকে ধরে যা যা ন্যায্য কথা সেটাই বলতে হবে। তো সেই জায়গাটা আমরা অনেকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে অনুপস্থিত দেখেছিলাম। এটি একটি ঘটনা। আরেকটি ঘটনা সেটি ঘটে, সেটা একটু বিবেচনায় রাখাই উচিত। সেটি হচ্ছে যে ভারত তার যে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন তাদের যে চরিত্র, তারা যে ভূমিকা পালন করবেন সেটা দেখার দৃষ্টিভঙ্গি কি, এটা বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন দলের বিভিন্ন দিক থাকে, সেই দৃষ্টিভঙ্গি অনুযায়ী তারা দেখেন। কিন্তু ওই যে এখন যে কথাটা আমি বললাম ওইটা অনেক সময় সামনে আসে না, কারণ এই ব্যাখ্যামূলক কথা বিশেষ করে বামপন্থী এবং অন্যরা যেটা বলে অত সামনে আসে না, আগেরটাই সামনে আসে। কিন্তু এইবার এইটাকে ধরে বরঞ্চ একটু উল্টা চরিত্র আমরা দেখলাম। বরঞ্চ কিভাবে ভারতের রাষ্ট্রপ্রধানকেই খুশি করার প্রবণতাটাই যেন একটা বেশি ছিল। একটা শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্র, শক্তিশালী দেশ, নাকি অন্য কোনো কারণ? না, আমার কাছে মনে হয় এইবারের ঘটনাটা, যেমন ধরুন বিশেষ করে ক্ষমতায় যারা আছেন বা একটা বাইরের বিরাট অংশ, তারা কিভাবে জিনিসটাকে দেখে। একটা হচ্ছে ভারতকে আপনি তিনটা ভাবে যদি আর খুব সহজে বলে, একটা হচ্ছে ভারতের মানুষ বাংলাদেশের মানুষের সম্পর্ক, আরেকটা হচ্ছে হয়তো পলিটিক্যাল পার্টি টু পলিটিক্যাল পার্টি সম্পর্ক, আর হচ্ছে ওই রাষ্ট্র টু রাষ্ট্রের সম্পর্ক। তা আমরা একটু রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্ক যদি দেখি, তাহলে দেখতে হবে যে ভারত একটা প্রতিবেশী দেশ, কারণ তার সাথে আমার সুসম্পর্ক বজায় রেখে কত বেশি নিচের অধিকারের জায়গাটা আমরা আনতে পারি, সেই জায়গাটি হবে প্রধান। কিন্তু নানা কারণে, এটা বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, যে বাংলাদেশে ভারত বাংলাদেশের রাজনীতির বাইরে যারা পাকিস্তানপন্থী রাজনীতি বা সাম্প্রদায়িক রাজনীতিক প্রবণতার চিন্তা ভাবনা করে, তারা মনে করে যে এন্টি ভারত পজিশন নিলে তাতে রাজনীতির সুবিধা হবে। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে ধর্মনিরপেক্ষ পন্থীদের অবস্থান একরকম থাকে, আরেকটা থাকে সাম্প্রদায়িক ব্যক্তিবর্গের অবস্থান একটা থাকে। কিন্তু এইবার আমরা দেখতে পেলাম সম্প্রতিকালে বাংলাদেশের যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি ছিল, তাতে করে যারা এন্টি ভারত রাজনীতি তারা করতো, তারা বোধহয় কোনো না কোনোভাবে মনে করছে যে বাংলাদেশের জনগণের প্রতি তাদের আস্থা অত বেশি নাই, বা আমি দেখতে পাই না। বরঞ্চ মনে করছে বিদেশের শক্তি রাষ্ট্রগুলোর উপরে নির্ভর করতে হবে, তার মধ্যে অন্যতম একটি শক্তি হবে ভারত। সুতরাং কোনোভাবে ভারত যাতে না চটে, ভারতের যাই হোক তাদেরকে অখুশি করা চলবে না, এই জন্য তারা এবার ভারত বিরোধিতার এই প্রসঙ্গে আরো আমি কথা বলবো ওনাদেরকে। শুরুতে বলছিলাম মঞ্জুর ভাই যে নিস্তরঙ্গ রাজনৈতিক অঙ্গন, আমরা আপাতত রাজনৈতিক অঙ্গনে কোনো রকম বড় কোনো আন্দোলন, কোনো ইস্যু দেখছি না। এই নিস্তরঙ্গতাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু নিস্তরঙ্গ মনে করি না। রাজনৈতিক অঙ্গন কিন্তু সরব আছে। এখন আমরা হচ্ছে কি, অনেক সময় গণমাধ্যম অথবা বিশ্লেষকরা আমরা তরঙ্গ বলতে যদি আমরা এক ধরনের বিশৃঙ্খলা, এক ধরনের উত্তেজনা, এক ধরনের আন্দোলন, না, আমি আপনারটাকে ইতিবাচক ভাবেই নিচ্ছি। আপনি হয়তো ভালো অ্যাটিটিউড থেকেই বলতে যাচ্ছেন, কিন্তু আমি মনে করি রাজনীতিটা তো এমনই হওয়া উচিত। রাজনীতিটা হবে আমাদের যে ইস্যুগুলো থাকবে, ইস্যুগুলোতে বড় রাজনৈতিক দলের মতামত থাকবে, তাদের কর্মসূচি থাকবে। যেমন আপনি নরেন্দ্র মোদীর সফর নিয়ে কথা বলছেন, আমরা কিন্তু নরেন্দ্র মোদীর সফর নিয়ে আন্দোলন থেকে আপাতত বিরতি দেওয়া বিএনপিকে বেশ সরব দেখছি প্রতিদিন, প্রতি মুহূর্তে। আপনি লক্ষ্য করেন নরেন্দ্র মোদী আসবার দুদিন আগের থেকে বিএনপির মুখপাত্রের স্টেটমেন্ট, অতীতে ভারতের বিরোধিতা করি না, আজকেও করছি না, ভবিষ্যতেও করব না। আসার দিন স্টেটমেন্ট, আসার দিন তারপর দিন মাননীয় সাবেক প্রধানমন্ত্রীর সাথে তার বৈঠক, এবং বিএনপির একাধিক নেতা বক্তব্য রাখছেন, তার বিরোধী দলের যারা সরকারি পক্ষের সরকারি দলের তারা বক্তব্য রাখছেন। অর্থাৎ রাজনীতির বক্তব্যে কিন্তু সরব। এখন কর্মসূচির বিষয়টি এক এক রকম, তারা হয়তো আপাতত এই ধরনের কর্মসূচির মধ্যে যাচ্ছেন না। ফলে এই জায়গায় আমি নিস্তরঙ্গ না, আমি বলবো তরঙ্গের একটি অন্য ধাঁচের, সুর তো এক এক রকম এক একটা হয়, এখন অন্য সুরের রাজনীতি চলছে। আর আপনার যে কথা দিয়ে আপনি শুরু করেছেন, নিশ্চয়ই নরেন্দ্র মোদীর প্রসঙ্গে আমাদের একটু কথা বলবার কথা।
আমি যেটা প্রিন্স ভাই বললেন যে প্রীতি আর ভীতির রাজনীতি চলছিল, আমি মনে করি এই নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে যদি দুভাবে বিশ্লেষণ করা যায়, একটি বলা যায় যেটি সম্প্রীতির রাজনীতিতে আমরা লক্ষ্য করলাম সকল বড় রাজনৈতিক বড় ছোট রাজনৈতিক দল অলমোস্ট একই সুরে গান গাইলেন। সেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী একটি বৃহত্তম গণতান্ত্রিক দেশের একজন অতিথি আসছে, তাকে সম্ভাষণ জানালেন, অভিনন্দন জানালেন, এটা এক অর্থে ভালো। আবার যেই প্রশ্নটা কিছুটা প্রিন্স ভাই বললেন, আপনিও জিজ্ঞেস করলেন যে কেন করা, এই আপাতত কেন করা নিয়ে আমরা বিশ্লেষণ করছি। কেনর মধ্যে হচ্ছে ঐতিহাসিকভাবে আমরা অভিযোগ শুনে এসেছি যে আওয়ামী লীগ ভারত প্রীতির দেশ বা ভারতের সাথে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে এসছে, বিএনপি বরাবরই ভারত বিরোধী কার্ড খেলে রাজনীতিতে সক্রিয় ছিল। হঠাৎ করে যেটা প্রিন্স ভাই বললো, আমি আরেকটু দুটি লাইন যোগ করতে চাই। গত 2014 সালের 5ই জানুয়ারির নির্বাচনে যখন একটি নির্বাচনের দিকে বাংলাদেশ এগুচ্ছিল, সেই সময় বাংলাদেশের একটি বড় রাজনৈতিক জোট, তৎকালীন 19 দলীয় জোট, ভারতকে বাদ দিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এক ধরনের কূটনৈতিক লবিং এর মধ্যে তারা তৎপর ছিল এই নির্বাচনটি না করে এমন একটি ব্যবস্থা করা যাতে কোনোভাবে তারা ক্ষমতায় আসতে পারেন। শেষ পর্যন্ত সেই প্রক্রিয়াটি সফল হয়নি, নির্বাচনটিও স্থগিত থাকেনি। নির্বাচনটি হলো এবং এটা প্রকাশ্যে যে ভারত একটি গণতান্ত্রিক দেশ হিসেবে সেই নির্বাচনটিকে সমর্থন দিয়েছে। একটা সম্পূরক প্রশ্ন যদি আপনাকে করে, আপনি বলছিলেন যে ভারতের বিরোধিতা বিএনপি করছে, তো যদি ভারতের নীতি বা তাদের যে তারা যে নীতিতে চলে সেটার বিরোধিতা করেও তো ভারতের প্রধানমন্ত্রী যখন আসেন তার সঙ্গে দেখা করতে যাওয়াটা একটা শিষ্টাচারের মধ্যে পড়ে। তার মানে ভারত বিরোধিতা করেও কিন্তু এই শিষ্টাচারটুকু করা যায়, আমি মনে করি। আপনি এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু শিষ্টাচার তো করার কথা। যদি শিষ্টাচার হিসেবে নেই, ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি যখন বাংলাদেশে আসেন, তার আগে সাবেক প্রধানমন্ত্রী ভারত সফর করে এসছেন, তাকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়েছে, 40 রকম খাবার দিয়ে প্রণব মুখার্জি খাইয়েছেন এবং তিনি দাওয়াত করে এসছেন বাংলাদেশে আসলে আপনার দাওয়াত রইল। সেখানে আসবার পরে তিনি জামাতের হরতালের অজুহাতে দেখা করলেন না, সেটা শিষ্টাচার বিরোধী। আমি খালি আরেকটি বাক্য বলে নিশ্চয়ই আপনি যাবেন। এই যে ভারত বিরোধী রাজনীতি কিন্তু বাংলাদেশে শুরু হয়েছে। বাংলাদেশে দু ধরনের রাজনীতি, বাংলাদেশের জন্মের সাথে ভারতের একটি সৌহার্দ্যের সম্পর্ক জড়িত মুক্তিযুদ্ধের কারণে, তারপরে কিন্তু সেদিকে আমরা হাঁটছিলাম, শরীর প্রতিবেশীর সাথে সম্পর্ক। 75-এর পরে আমরা ভারতকে বাদ দিয়ে একটি প্রো পাকিস্তান রাজনীতির পথে চললাম, যেটা 75 থেকে 96 পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চললো। সেই ধারাবাহিকতাই এখন দুটি ধারা, একটি প্রো ভারত, এন্টি ভারত। জি, কথা হচ্ছিল রাজনীতিক বর্তমান পরিস্থিতি। মঞ্জু ভাইয়ের কাছে আমি যেই প্রশ্নটা শুরুতে রেখেছিলাম, তিনি বললেন যে রাজনীতি এমনই হওয়ার কথা। আপনি কি সেটা মনে করেন? যে ধন্যবাদ কিবরিয়া ভাই, ধন্যবাদ প্রিন্স ভাইকে এবং মঞ্জু ভাইকেও। তারা যথার্থ এবং সুন্দর করে বলার চেষ্টা করেছেন। আমি একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করছি, আমার কাছে এটা মনে হচ্ছে আর কি। আমি যদি শুধু মোদিতেই থাকি আপাতত এবং এই সাম্প্রতিক ফার্স্ট ট্রিপটাকে যদি আমি মূল্যায়ন করতে যাই, আমার কাছে দুই রকম মনে হয়েছে। একরকম মূল্যায়ন হচ্ছে এর প্রথম একজন রাষ্ট্রপতি মানে প্রধানমন্ত্রী এসছেন, সরকার প্রধান এসছেন, যার সফর নিয়ে পুরো দেশটাই, বাংলাদেশ মানে মিডিয়া থেকে শুরু করে সব জায়গাতেই এমন একটা সরব উপস্থিতি তার ছিল, যেখানে সরকারি দল, বিরোধী দল, মাঠে বিরোধী দল, জনসাধারণ সবাই মোটামুটি এই ফ্লেভারটাতে ছিল। এবং আরো সহজভাবে বললে হচ্ছে পুরোটাই তারা পজিটিভ অর্থে নিয়েছিল যে মোদির এই সফর দুরকম হতে পারে। একটা হচ্ছে সরকারের জন্য সতর্কতা বার্তা হতে পারে, যে যে জিনিসগুলি আসা উচিত সেগুলি হতে পারে। পাশাপাশি একটা নির্বাচিত প্রধানমন্ত্রী আসছেন, যে দেশে একটু নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, সুতরাং নির্বাচনের ব্যাপারেও কথা হবে, গণতন্ত্র নিয়ে কথা হবে, উন্নয়ন নিয়ে হবে, পাশাপাশি আমাদের মধ্যে যে লেনদেনের যে ব্যাপারটি আছে সামগ্রিকত সেগুলি নিয়ে শুরু হবে। সুতরাং প্রত্যাশার জায়গাটা কিন্তু অনেক ব্যাপক ছিল, দেশটিও প্রতিবেশী। এবং আপনি জানেন ভালো মতো যে আপনি কিন্তু ইউ ক্যান নট চয়েস ইউর নাইবার, কোনো অবস্থাতে আপনি প্রতিবেশীকে চয়েস করতে পারবেন না। আপনি যদি চান আপনার বউকে তালাক দিতে পারবেন, সরি টু সে, বাট আপনি কিন্তু প্রতিবেশীকে বাদ দিতে পারবেন না। এটাই হচ্ছে বাস্তবতা, বিশেষ করে এখনকার গ্লোবাল কনটেক্সটে এটাই রিয়েলিটি। এখন এই পার্সপেক্টিভে মাথায় রেখে যখন বিএনপি, অনেক সময় বলা হয় যে বিএনপি ভারত বিরোধী কার্ড খেলে, আমি একটা কথা বলি, রাজনীতিতে কিন্তু সবাই যদি এক কার্ড খেলতো তাহলে তো বাংলাদেশের হিস্সাগুলি সমানভাবে আদায় হতো না, আমার কাছে মনে হয়। কারণ আমিও যদি আপনাকে ভালোবাসি, মঞ্জু ভাইও ভালোবাসি, প্রিন্স ভাই ভালোবাসে, তাহলে দাবিটা উচ্চারণ করবে কে? সবাই যদি নতজানু হয়ে যায়, সবাই যদি ভালোবেসেই যায়, তাহলে দাবিটা তো থাকবে না। ভালোবাসার দাবি থাকে না। আমি মনে করি, আমি যেটা মনে করি পার্সোনালি, যে ভারত বিরোধী যে শক্তিটি বা পলিটিক্যাল যারা স্ট্যান্ড নিয়েছে তাদেরকে আমি আক্ষরিক করতে কোনো খারাপভাবে দেখি না। তারা হচ্ছে
বিরোধী না, আমি বলবো তারা ভারতের ব্যাপারে আমাদের সতর্ক করে যে এই জিনিসগুলি ভারতের কাছ থেকে আমাদের আদায় হতে হবে। ইট কুড বি পসিবল, নাথিং রং। একটা দেশে সবাই যে একদিকে যাবে এমন তো কথা নেই। হ্যাঁ, এখন তারা ভারতের সাথে যখন দেখা যায় আমাদের সীমান্তে মোদী সাহেব চলে যাওয়ার পরের দিনে আমাদের সীমান্তে একজন লোক মারা গেল, এখন আবার শুনতে পেলাম শুধু মারাই গেল না, সেই আরেকজন ব্যক্তি দেখা যায় গলা কাটা লাশ উদ্ধার হলো। এখন মোদির ভিজিটের পর আগে গুলি করে মারতো, এখন দুষ্ট লোকেরা বলছে না গুলি করে মারে না, এখন জবাই করে। তো এগুলি তো হচ্ছে সমালোচনার জায়গা। কিন্তু আবার দেখেন আপনি যে 19টা যে চুক্তি হলো, এই 19টা চুক্তি নিয়ে আপনি অনেক কথা বলতে পারবেন। আপনি বলতে পারবেন যে হ্যাঁ এই জিনিসগুলি হয়েছে, কিন্তু আক্ষরিক অর্থে আপনি যখন একেবারেই নিজের মতো করে দেখার চেষ্টা করবেন তখন কিন্তু আপনার অর্জনটি প্রশ্নবিদ্ধ হয়ে যায়। কারণ আমাদের দেশের যখন আপনি ভারতের প্রশংসায় পঞ্চমুখ থাকবেন, অটোমেটিকলি আপনার সেফগার্ডগুলি আপনি ভুলে যাবেন, যার জন্য 19টি চুক্তিতে অনেক কিছুই আমাদের সেফগার্ডগুলি থাকে না। এটা আমার কথা হচ্ছে এটা। এখন আপনি যদি স্পেসিফিকলি বলেন আমি অনেকগুলি বলে দিতে না, পারবো, সেই সেই জায়গায় আমি আলোচনায় যাচ্ছি যাচ্ছি না। না, আমরা একটু এখন প্রশ্নটি সমকালীন- হচ্ছে যে প্রসঙ্গটি আপনি করেছেন যে তাহলে কি বিএনপি কি অ্যাবাউট টার্ন করেছে? নো, আমি বলবো বিএনপি ওই ডক্টর আসাদুজ্জামান যেটা বলার চেষ্টা করেছেন, বিএনপি কখনোই কিন্তু ভারত বিরোধী কোনো প্রচারণা ছিল না। আপনি দেখেন, বরং আমি বলবো বিএনপি যখন ক্ষমতায় ছিল সবসময় যে মানে রিজনেবল যে রিলেশনশিপ থাকে যে প্রতিবেশীর সাথে, হ্যাঁ আপ ডাউন হতেই পারে কিবরিয়া ভাই। আপনি দেখুন, যখন আমি আমার হিস্সার কথা বলবো, যখন আমি বলবো যে আমার 1/3 জনগোষ্ঠী, অনেক 1/3 এলাকা মরুভূমি হয়ে যাচ্ছে, তখন ভারত নিশ্চয়ই খুব খুশি মুখে আনন্দ চিত্তে আমাকে গ্রহণ করবে না। সুতরাং ওই টাগ অফ ওয়ারটা হতেই পারে যখন আপনি কূটনৈতিক কৌশল প্রয়োগ করবেন। আবার যখন ভারত আমার 60,000-65,000 অধিবাসী ব্যক্তির স্বার্থকে অক্ষুণ্ণ রেখে কিন্তু আমাদের কাছে এরকম অনেক রেকর্ড আছে যেখানে অতীতে বিএনপি ভারতের বিরোধিতা করেছে, নানা কারণে করেছে। মেবি আপনি হ্যাঁ রাজনৈতিক দিক থেকে মানে আপনি দেখুন 2014 সালের 5ই জানুয়ারি আমরা যদি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নির্বাচনকালীন ইতিহাসগুলিকে ধরি, সবচাইতে মানে আমি যদি একেবারে চরম আওয়ামী প্রীতি প্রদর্শন করেও আমি বলতে বাধ্য হই যে বাংলাদেশের নির্বাচনকালীন ইতিহাসের সবচাইতে কলঙ্কিত দিনের মধ্যে অন্যতম। যদি আপনি 1996 সালে 15 ফেব্রুয়ারির কাছে আনতে চান, আপনি কিন্তু তার কাজিন হিসাবে 14 সালে 5ই জানুয়ারি নির্বাচনকে সঙ্গে আনতে হবে, যে এরাও মাস্তুত পিস্তুত ভাই বোন হয়ে যাচ্ছে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি আরো একটা বিরতি নিয়ে আসবো, আমি এই নির্বাচনের প্রসঙ্গে আসবো। নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। সম্প্রতি বিএনপি নেতা আজকেই একটা প্রোগ্রামে বিএনপি নেতা মঈন খান বলেছেন যে উন্নয়নের কথা বলে আওয়ামী লীগ গণতন্ত্রের যে ঘাটতি আছে সেটা আড়াল করছেন। ওনার বক্তব্যটা আমি এক্সাক্ট কোট করছি না, কিন্তু এরকম একটা কথা বলেছেন। আপনার মতামত জানতে চাই। বিএনপি তো এখন বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ থাকাই তো তাদের কর্মসূচির ঢং যেটি বদলেছে, আমি শুরুতে যেটা বলছিলাম। ফলে তাদের এই ধরনের বক্তব্য বলে জনগণের একটি সমর্থন পাওয়ার চেষ্টা করা তো উচিত, এবং সেটা তারা করছেন। এতে জনগণ কতটা সায় দিচ্ছে সেটা হচ্ছে দেখবার ব্যাপার। এবং আমরা জানি যে এখন বিএনপি রাজনৈতিকভাবে যে পরিস্থিতিতে আছে, তাদের একাধিক নেতা বলেছেন যে তাদের এই বিএনপিকে জিয়াউর রহমানের আদর্শের দলে ফিরে যেতে হবে, এই দলকে সংগঠিত করতে হবে। এমনকি আজকে তাদের সাবেক নেতা, সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী বলেছেন যে জিয়াউর রহমানের আদর্শের যে বিএনপি আজকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জামাতের লেজুর বৃত্তি করছে। এটাই হচ্ছে বাস্তবতা। ফলে এই বক্তব্যকে আমি খুব মনে করি যে জনগণ গ্রহণ করছে এরকম না। আমি এর সাথে একটু অ্যাড করতে চাই, যেটা আমার অত্যন্ত সুবক্তা পারভেজ ভাই বললেন যে ভারত বিরোধী তো কাউকে কাউকে করতে হয়, নাহলে তো জিনিস আদায় হয় না। আমি কিন্তু ওনার এই বক্তব্যের সাথে একমত। আমি যদি বিরোধিতা করে আদায় করতে পারতাম, আমি সহ বাংলাদেশের 16 কোটি মানুষ একে সমর্থন করত। ওই যেটা বললাম 75-এর 15 আগস্টের থেকে শুরু করে বঙ্গবন্ধু হত্যার পর থেকে একেবারে 96 সাল পর্যন্ত কিন্তু আমরা ভারত বিরোধিতা করেছি। করে কিন্তু ভারত থেকে 1 ইঞ্চি জমিও আসে নাই, 1 ফোঁটা পানিও আসে নাই, বাংলাদেশের কোনো দাবি আদায় হয় নাই। বরং আমরা লক্ষ্য করেছি, আমি বৃক্ষ তোর নাম কি ফলে পরিচয়, আমি দেখতে চাই আমাকে ফলটা কে দিয়েছে। যেই আওয়ামী লীগকে আমরা ভারতপন্থী দল হিসাবে অনেকে চিত্রিত করেন, সেই আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আমরা পার্বত্য শান্তি চুক্তি হতে দেখলাম, যেখানে আমাদের কোটি কোটি ডলার প্রতি বছর খরচ হতো, অপচয় হতে বলা চলে। আমরা সেই শেখ হাসিনার নেতৃত্বে দেখলাম গঙ্গার পানি চুক্তি হতে। আমরা সেই শেখ হাসিনার নেতৃত্বে দেখলাম আমাদের দীর্ঘদিনের সমুদ্র যে বিরোধ, সেটা আমরা পেলাম। আমরা সেই শেখ হাসিনার সরকারের সময় দেখলাম 44 বছর পরে আজকে স্থল সীমান্ত চুক্তি হলো। অর্থাৎ ভারতের
বিরোধিতা করে যদি বেগম জিয়া বা আগের বিএনপির বা অন্য এরশাদ সাহেবের দল যদি বাংলাদেশের জন্য কিছু বয়ে নিয়ে আসতে পারতো, আমি সহ বাংলাদেশের মানুষ কিন্তু সমর্থন করতাম। ঘটনাটা কি ঘটেছে, আমরা ভারত বিরোধিতা করতে গিয়ে আমরা পাকিস্তানের সম্প্রীতি অর্জন করেছি। পাকিস্তানের পক্ষে কখনো কখনো বলা হয় যে আইএসআই এর স্বার্থ আমরা সিদ্ধি করেছি। আমরা বাংলাদেশকে ভারতের এই যে পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে সহায়তা করেছি। 10টা কসর মামলা তার জ্বলন্ত প্রমাণ। সেই কারণে আমরা যখন একটি বড় প্রতিবেশী দেশের সন্ত্রাসীদেরকে আমি লালন করি অন্য একটি দেশের সমর্থন পাবার জন্য, যেটা আমরা 1971-এর মধ্য দিয়ে আমরা যাদেরকে ছেড়ে এসেছিলাম তাদের এক ধরনের সমর্থন পাবার জন্য, এই জায়গাটাই ভারতের সাথে আমাদের সম্পর্কটা নষ্ট আমি হয়েছিল। একটু পারভেজ সাহেব ফলে বলতে চাচ্ছি। আমি এই জায়গায় খালি এইটুকু বলবো যে ভারত যে বিরোধী রাজনীতির ব্যাপারটা হচ্ছে, আমাকে বুঝতে হবে যে বাংলাদেশের জন্য আমি কি পেলাম। শেষ কথায় খালি বলবো, যেই 19টি চুক্তি 22টি প্রোটোকল হলো, এর মধ্য দিয়ে আজকে নরেন্দ্র মোদী বিজেপির যে আদর্শ লালন করে ব্যক্তিগতভাবে আমি সেটাকে সমর্থন করি না, কিন্তু পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বাংলাদেশের সাথে লেনদেনের ক্ষেত্রে যে চুক্তিগুলো হলো, কানেক্টিভিটি বলেন, বন্দর বলেন, স্থল সীমান্ত চুক্তি বলেন, আমাদের ওই যে স্ট্যান্ডার্ডাইজেশনের যে পরীক্ষার ব্যাপার এগুলো বলেন, এর মধ্য দিয়ে বাংলাদেশ অর্থনৈতিকভাবে যেই ধাপে এগিয়ে যাবে, সেটা আমি মনে করি 10 বছর পরে বাংলাদেশের জনগণ বিবেচনা করবে এটা একটি সঠিক সিদ্ধান্ত ছিল। সেটা সময়ের ইব্রাহিম দাবি ভাই, রেখে আমি আমি একটু শব্দ- একটু হ্যাঁ, বলুন। না আমি একটু আসি ওই প্রসঙ্গে, যেই মঈন খানের বক্তব্য নিয়ে বলছিলাম। মঈন খান মঈন একই খানের অনুষ্ঠানে- বক্তব্যটা মিটিং এর মধ্যে আমি নিজে উপস্থিত না না ছিলাম, একজন একই বক্তা অনুষ্ঠানে হিসেবে। আরেকটা কথা বলেছেন, সেটা বলছেন যে মানুষ এখন বাক স্বাধীনতা চায়, খাবারের চেয়ে ওইটা বেশি জরুরি এখন বাংলাদেশের মানুষের। আপনিও কি হ্যাঁ, সেটা আমি মনে ওটা করেন? শুনেছি, আমি পুরো অনুষ্ঠানটা জুড়েই ছিলাম। ওখানে আমি যাচ্ছি, তার আগে 10 সেকেন্ডে একটু মঞ্জু ভাইয়ের কথাটা একটু উত্তর দিয়ে নিই। মঞ্জু ভাই যেটা বলার চেষ্টা করলেন, একটা কথা আছে ইংরেজিতে, উইনার টেক্স অল। আজকে যে মোদিকে নিয়ে আমরা মহামান্বিত বলছি, সেই মোদির যদি আপনি আবার সে যদি না জয়ী হতে পারতো, তাহলে সে গুজরাটের উনিই থাকতেন। আমি এর বেশি কিছু বললাম না বাকিটুকু। সুতরাং মোদি আমাদের না আসলে কংগ্রেস আসতো, তাতে কি আমাদের না না, কোনো- আমি কোনটা বলার চেষ্টা করলাম, আজকে যে মোদিকে নিয়ে আমরা কথা বলছি, মঞ্জু ভাই কিন্তু কথাটা খুব স্পষ্ট করে বলেছেন যে কি, যে আজকে মোদির অনেক কিছুর সাথে আমি একমত নই, কিন্তু বিজেপির আদর্শের সঙ্গে হ্যাঁ, একমত নই, কিন্তু আমি ভারতের পররাষ্ট্রনীতি তাদের চেঞ্জ হয় না সেটাকে উনি মিন করার চেষ্টা করেছেন। আমার কথাটি হচ্ছে, হ্যাঁ, চেঞ্জ হচ্ছে না। এখন যদি ভারত প্রীতি করে আপনি যদি ভারত থেকে কোনো কিছু অর্জন করতে পারেন, সেটা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট সবকিছু বজায় রেখে করতে পারেন, দ্যাটস ফাইন, পিপল উইল কংগ্রাচুলেট ইউ। এবং আপনি যে কয়েকটা চুক্তির কথা বলেছেন, চুক্তির মধ্যে অনেক ফাঁকফোকর থাকা সত্ত্বেও আমি বলি মন্দের ভালো হিসেবে কিছু কিছু জিনিস তো অর্জন হয়েছে। আসলে এই অল্প পরিসরে নিয়ে সেটা নিয়ে আমাদের দ্বিমত নেই। পরিসরে হ্যাঁ, সেটা নিয়ে দ্বিমত চুক্তিগুলো নেই। নিয়ে আলোচনা কিন্তু করাও তো আসলে- দ্বিমতটা কোন জায়গায়? প্রশ্নটি হচ্ছে যে আপনি দেখুন, আজকে ভারতের সঙ্গে যদি আওয়ামী লীগের যে গাঁটছাড়া 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনটা নিয়ে আমি উল্লেখ করার চেষ্টা করেছিলাম, একটু 10 শেষ করে দিই, যে ভারতের সরাসরি একটা ইন্টারফেয়ারেন্স ছিল। সুজাতা সিং নিজে এসে এরশাদ সাহেবকে বলেছেন, আপনি ইলেকশন না করলে জামাত আসবে, আপনি কি কোথায় থাকবেন, এই গলফ ক্লাবে থাকবেন নাকি বা ইসের মধ্যে কি বলেন, এই নির্বাচন নিয়ে হ্যাঁ, এটা কূটনৈতিক কথা মহলে হয়েছে অনেক কিন্তু। কিছু হয়েছে। আমি সুতরাং বলি সেটা আমরা কিন্তু দেখেছি আপনি বাংলাদেশে নিযুক্ত 18টি দেশের পক্ষ নিয়েছিল। বাংলাদেশে নিযুক্ত সেখানে মার্কিন রাষ্ট্রদূত মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে কিন্তু আমরা পরিষ্কার নিজে চলে দেখলাম, গিয়েছে, অনেক কিছু রেজাল্ট হয়েছে। হওয়ার পরে ভারতে যখন নির্বাচনটি হলো, সুন্দর সিংরা যে গণতন্ত্রের কথা নিজেরা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেন, তারা কিন্তু নিজেরা ঠিকই ফেয়ার প্র্যাকটিসে থাকলেন। তো আমার কথাটি হচ্ছে যেটা, সেটাই যে তারা কিন্তু তাদের দেশকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেনি, কিন্তু সেই একই ডেমোক্রেসিটিকে মার্কেটিং করতে যে আমার জন্য একটা বিডি ডেমোক্রেসি নিয়ে আসলো, যে ডেমোক্রেসিতে পিপলসের পার্টিসিপেশন লাগে না। ওই প্রশ্নটা থেকে গেল, আমি এখন গেলাম না। এখন আপনি যেটা প্রশ্নটি করেছেন, মঈন খান যে কথাটি বলার চেষ্টা করেছেন আজকে, যে মানুষ খাবারের চেয়েও বাক স্বাধীনতা বেশি পছন্দ করে, আপনি যে প্রশ্নটা করেছেন, আমি কেন প্রশ্নটা তুলছি একটু ক্লিয়ার করি। আমাদের সাধারণ মানুষ যারা, আমাদের পারসেপশন হচ্ছে গিয়ে, যদি সবকিছু শান্ত থাকে, ঠান্ডা থাকে, হরতাল রাজনীতি জ্বালাও না থাকে, আমার ব্যবসা চলে, আমার ইনকাম আসে, মানুষ কিন্তু এটা নিয়ে মাথা ঘামে না, কে রাজা, কে প্রজা, কে মন্ত্রী। আমার মনে হয় এটা মেবি আপনি একটু আমাকে কারেকশন করেন। কিন্তু বলে দিয়েছেন এই সমস্যাটি, যে সব যদি শান্ত থাকে, হ্যাঁ, সব যদি আপনি ঠিক থাকে, সব কিভাবে শান্ত রাখবেন? কারণ একটি দলকে, সন্ত্রাস না একটি করলে বৃহৎ দলকে আপনি ডিপ্রাইভ করে নির্বাচনে আসতে দিবেন না, নির্বাচনে না আসার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করবেন, তার সাথে যোগ করবেন আইনগত প্রশাসনিক সমস্ত প্রক্রিয়া, তারপরে আপনি বলবেন যে সব শান্ত থাকে, তার জনগণ কথা বলবে না। বাট আপনি তো প্রি কন্ডিশন যেটা দিচ্ছেন, বাংলাদেশের সংবিধানে বলা আছে আর্টিকেল 7-এ যে জনগণই সকল ক্ষমতার উৎস। তো আপনি সেই জনগণকে যখন আপনি
আসতেই দিবেন না, করতেই দিবেন না, বলতেই দিবেন না, শুনতেই দিবেন না, শোনাতেও দিবেন না, তাহলে আপনি কিভাবে সংবিধানকে আপহোল্ড করবেন? জনগণের আর definition-টা একটু আমাকে বলেন। uphold না জনগণ করে কারা? জনগণের বেসিক রাইটসটা আপনি কিভাবে আপনি আপহোল্ড করবেন? তার বেসিক রাইটসটাকে ডিপ্রাইভ করে ফেলছেন। কারণ আমি তো তখনই চুপ থাকবো। আমি বলি একটু পারভেজ ভাই, জি। নির্বাচনের আগে আমরা নিজেরা রসিকতা করে বলতাম যে বাংলাদেশের জনগণ তো আসলে 32 কোটি, কেন আওয়ামী লীগ 16 কোটি, বলছে, আওয়ামী লীগের সঙ্গে 16 কোটি BNP র বিএনপিও বলছে 16 কোটি, তাহলে জনগণ কারা সেটা নিয়ে একটা প্রশ্ন থাকে আর কি আমাদের। তো জনগণ কারা, কার না, সঙ্গে আছে? জনগণ কিন্তু 16 কোটি 40 কোটি হলো সমস্যা হয় না, সমস্যা হয় ভোটার সংখ্যাটা নিয়ে। আমার কিন্তু 16 কোটি জনগণ, 16 কোটি বিএনপি আওয়ামী লীগ প্রবলেম হয় না। False voter আমার বাদ দিয়ে প্রবলেমটা হয় original voter। 9 কোটি ভোটার ভোট দিতে পারে কিনা। এই জন্য আমার ওই 32 কোটি জায়গায় 40 কোটি হলো আমি প্রবলেম ফিল আমি করি না। একটু প্রিন্স ভাইয়ের কাছ তো থেকে ঘুরে আমি আসি। এক সেকেন্ডের কথা শেষ করে দেই। এই জায়গাটিকে সবচাইতে যেটা আপনি বললেন যে মঈন খান যে বলল যে জনগণ না খেতে পেরে, আপনি দেখুন পাকিস্তান আমলে কি বাংলাদেশের জনগণ কি না খেয়ে থেকেছে? ব্রিটিশ পিরিয়ডে বাংলাদেশের জনগণ কি না খেয়ে থেকেছে? আনসার ইজ যে তারা একটা না একটা পর্যায়ে তারা নিজেদের জীবন নির্বাহ করেছেন, কিন্তু ওই যে তাদের কথা বলার স্বাধীনতা, আপনি দেখুন বাংলাদেশের মতো তাহলে দেশ কি ব্রিটিশ যেখানে আমল 7 পাকিস্তান কোটি, আমল 9 better কোটি ছিল? লোক এখন যখন হচ্ছে আপনি মানে এটাকে 1971 সালে নেবেন। ছিল, তারা কিন্তু তাদের শুধুমাত্র ভোটাধিকার, দ্যাট মিনস তারা যখন জানতে পারলো যে তাদের রায়টি যথাযথভাবে অনার হচ্ছে না, সম্মান করা হচ্ছে না তাদের রায়টি, তখনই তারা কিন্তু ওই বঙ্গবন্ধুর কথা অনুযায়ী বলুন আর জিয়াউর রহমানের ওই রিভোল্ট শব্দটাই বলুন যে কি, যে আমরা পাকিস্তানের সঙ্গে থাকবো না, দ্যাট মিনস উই আর নো মোর উইথ দ্যাম। এই কারণেই যে আমার শ্রদ্ধা বোধের জায়গাটিকে আপনি লাথি মেরেছেন। আমি যাকে চয়েস করেছি নেতা হিসেবে, আমি যাকে ভোট দিয়েছি, সেখানে আপনি তাকে শ্রদ্ধা বোধ দেখাচ্ছেন নির্বাচনের না। না, নির্বাচনের ফলাফলটা নিয়ে ঝামেলা হয়েছিল। ফলাফল নিয়ে তো হবে, মানে আপনি নির্বাচনকালীন সংকট, পাকিস্তানিরা তো আর কেউ বালির ট্রাক দিয়ে বন্ধ করে দেন নির্বাচন হবে না বলে, সুতরাং ওই গণতান্ত্রিক মূল্যবোধটা ছিল ওই সময়। বরং এটা বরং আপহোল্ড হতে হতে আরো ডেভেলপ করতে করতে বাংলাদেশের মডার্নাইজ হতে হতে এমন জায়গায় ঠিকেছে এখন গণতন্ত্র আর বালুর ট্রাক সমর্থক হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, যে জায়গায় আপনি দেখছেন আপনি বালুটাকে এসে দেখেছে গণতন্ত্র। আমি একটু প্রিন্স ভাইয়ের কাছে একটা প্রশ্ন রেখে বিরতিতে যাব, বিরতি থেকে এসে আপনার উত্তরটা নিব। কথা হচ্ছিল মোদির সফর নিয়ে, আমরা কথা বলছিলাম চুক্তিগুলো নিয়ে। আমরা বিএনপি এবং আওয়ামী লীগের ভাষণটা পেয়েছি, সিপিবি কিভাবে দেখছে এই চুক্তিগুলো সেটা আপনার কাছ থেকে জানবো। একটা বিরতি নিয়ে এসে নিচে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়, যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি এই পয়েন্টে খালি বলি, আমরা দলগতভাবে পুরোপুরি এখনো মূল্যায়ন করি, কিন্তু আমি জেনারেল পজিশন বলি। তার আগে অনেক আলোচনা জড় হয়ে গেছে, খালি বলি দেখুন, যেই যে রাজনীতি আপনি বললেন যে অন্য তরঙ্গ নাই, এটাই আমাদের একটা দুর্ভাগ্য। দুর্ভাগ্য মানে কি, দেখুন জলবদ্ধ ঢাকা, আমরা কিন্তু বিল দেই, ওয়াসাকে যতটুক দেই, পয় নিষ্কাশন জন্য ততটুক দেই, 15% ভ্যাট দেই। 1 জুলাই থেকে ওয়াসা পানির দাম বাড়াচ্ছে, কিন্তু ঢাকা শহরের অবস্থা আপনি জানেন। আমরা নতুন কৃষকের নগরকিতা পেলাম। আপনি হ্যাঁ না, তাতে কি দেখবেন, মানে কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে না। আমাদের আদম পাচারের পজিশন আমরা জানি, ঋণ খেলাপি বেড়ে চলছে, দুর্নীতি মোটেই কমে নাই, অবৈধ দখলদারিত্ব সব জায়গায় অব্যাহত আছে। অর্থাৎ এই ইস্যুগুলো আমরা কিন্তু হচ্ছে না কেন, দেখেন আমাদের দেশের চলতি কথাই বলি, মেন স্ট্রিমের রাজনৈতিক দলগুলো তো এইটার দেখবেন যে ঐক্যমত্য হয়ে যায়, তাদের কোনো দ্বিমত থাকে না। আবার আমরা যেভাবে ইস্যুটাকে সামনে আনতে গেলেও হয়তো বা পারছি না। তো সে আলোচনা আমি আর যেতে চাই না। এখন দেখুন মোদিকে নিয়ে যে কথাগুলো এখানে হলো, আমি 2-3টা খালি মন্তব্য করি। নাম্বার 1, যে আমরা বিরোধিতার কথা আসছে, আমি একটা দেশের বিরোধিতা কেন শব্দটা আগে আনবো, এটা তো প্রয়োজন নাই। আমরা ধরেন আমেরিকার যে বিরোধিতা করি, মানে কিন্তু মার্কিন দেশের না, ওই দেশের জনগণ না, তার যে সাম্রাজ্যবাদী রূপ তার বিরোধিতা করি। তা ভারতের নীতি যেটা আমার পক্ষে থাকে তার পক্ষ অবলম্বন করব, যে তিনি আমার বিরুদ্ধে যায় আমি তার বিরোধিতা করব। পয়েন্ট হচ্ছে এইখান থেকে ভাবতে হবে। এখন দেখুন মোদি সাহেব নিয়ে অনেক উচ্ছ্বাস, এইখানে আমরা যেটা বুঝলাম আওয়ামী লীগ বিএনপি তাদের ঐক্যমত্যের জায়গা আমরা দেখতে পেলাম, যে এই যে 19টা স্মারক চুক্তি বা আর ওই যে 65 দফা যে চুক্তি দেখলাম, কোনো দ্বিমতের জায়গা দেখলাম না। কিন্তু দুঃখের কথা হচ্ছে, আপনি দেখুন মোদি সাহেব আসার আগেই তার পেছনে কে আসলো, রিলায়েন্স এবং আদানি গ্রুপ। এবং আদানি গ্রুপ কিন্তু ইন্ডিয়ায় যারা গেছেন জানেন, সবাই জানে যে ওটা হচ্ছে মোদি সাহেবের এটিএম বুথ বলেই খ্যাত। বাংলাদেশে তারা কি করলো, 2টা বিদ্যুৎ চুক্তি করে গেল এবং অস্বচ্ছ। আমাদের জরুরি যে মানে দায় মুক্তি আইনের আওতায়, যেটা আমরা মনে করি, সময় থাকলে আমি পরে ব্যাখ্যা দিতে পারবো, কিন্তু সময় না আমি এক বাক্যে বলে যাচ্ছি যে সেইটা আমরা মনে করি ক্ষতিকর এবং অপ্রয়োজনীয় বাংলাদেশের জন্য। এই জায়গাগুলো কিন্তু ঘটলো। উনি উচ্ছ্বাস সৃষ্টি করতে পারলো কেন আমরা জানি। সবচেয়ে একটা বড় ঘটনা যেটা বঙ্গবন্ধু করে গেছিলেন, ইন্দিরা মুজিব চুক্তি 4 দশক ধরে ভারত যেটা করেনি, এবার পার্লামেন্টে তারা পাশ করেছে এবং আমরা একটা রিলিফ পেয়েছি। অনেক আমাদের অর্জন নিঃসন্দেহে। হ্যাঁ, সেইটাকে সুযোগে এসে কিন্তু তিনি এই কাজগুলো করলেন। দেখুন হ্যাঁ ঠিকই, আমি একমত যে এখানে মঞ্জুর ভাইয়ের সাথে, যে তার দৃষ্টিভঙ্গি থাকলেও তার পররাষ্ট্রনীতির দৃষ্টিভঙ্গির একটা প্রতিফলন অবশ্য দেখলাম, সেটা হচ্ছে যে
65 স্মারকে দেখলাম 7 নম্বর জায়গায় পরিষ্কার ভাষায় বলছে যে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সামরিক বিচার প্রতিষ্ঠার জন্য দুই দেশে কাজ করে যাবে। এটা হলে আমরা স্বাগত জানাই, নিঃসন্দেহে স্বাগত জানানোর কোনো আপত্তি নেই, আগের পয়েন্ট স্বাগত জানানোর জায়গা থেকে। কিন্তু আমরা আবার দুঃখের সাথে লক্ষ্য করলাম এই দেশের জনগণের দাবি সুন্দরবনের ওই জায়গায় যে ভারত এবং বাংলাদেশের যে বিদ্যুৎ প্রকল্প হচ্ছে সেটাকে বাতিল করা হোক। আমরা দেখলাম যে সেটা বাতিল তো দূরে থাক, বরঞ্চ আমাদের দেশে যে কিভাবে ওই প্রকল্প কিভাবে আরো বেশি সহায়তা করা যায় সেটা চুক্তি হয়েছে। এবং কত হাস্যকর কথা, যেমন দেখুন এই দুই প্রধানমন্ত্রীর চুক্তিতে সুন্দরবন রক্ষা, বাঘ রক্ষার কথা বলা হয়েছে এবং সুরক্ষার কথা বলা হয়েছে। আমরা এর কোনো আগামাথা বুঝে পেলাম না। টিপাই মুখের ব্যাপারে আমরা সেই পুরনো স্ট্যান্ড দেখলাম যে ভরসা রাখতে বলে। এইটা একটা অদ্ভুত চরিত্র শুরু হয়েছে এখন, খালি ভরসা রাখেন, ভরসা রাখলেই সব করবে। বাস্তবতা নেই, তথ্যপত্র ভারত আমাদেরকে দেবে না, টিপাই মুখ আমাদের ক্ষতি হবে, আমাদের হচ্ছে না। না, কিন্তু বলছে এখানে তাদের উপরে ভরসা রাখতে বলছে এবং বলছে, লেখা আপনি দেখবেন 65 দফায় আছে, ভারত এমন কিছু করিবে না যা আমাদের ক্ষতি হইবে। আমি খুবই সরি যে এই ভরসা রাখতে পারি না, কারণ তারা কোনো তথ্যপত্র দেয় না, এই জায়গাগুলো করে না। আমাদের প্রথম কোশ্চেন দেখেন, যদি আমরা এই জায়গায় আলোচনা তার সাথে টেবিলে যেতাম, প্রথম যেটা বলতাম, বাংলাদেশের তার একটা বড় প্রধান সমস্যা হচ্ছে আমাদের 54টা নদী, যার উৎসস্থল ভারত, তার পানির প্রধান বিষয়টা আপনি দেখুন, সেই কিন্তু হয়নি। 54টা নদী নিয়ে কোনো আলোচনা, 54 শব্দ নিয়ে হয়েছে। আমি ওই 22 দফা 65 দফায় দেখি নাই তিস্তা নিয়ে কি হয়েছে। দেখেন জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, কয়েকটা নদীর নাম এসেছে। আমি 6-7টা নদীর নামের বেশি দেখলাম না, 54টা নিয়ে আলোচনা নেই। বাণিজ্যের কথা বলেছেন, মঞ্জু ভাইয়ের মতো আশাবাদী হতে পারলে আমি খুশি, কিন্তু আমি জানি না, কারণ এখন দেখেন বন্দর ব্যবহারের যেটা দেওয়া হয়েছে সেটা এখনো কিন্তু তার কি বলে যে আমরা কি পরিমাণ পাবো না পাবো কোনোটাই ঠিক করা হয়নি। এবং আমরা ওই জায়গায় কোনো সুবিধা পাবো কিনা, তাদের বন্দর আমরা ব্যবহার করতে পারবো কিনা, এই জায়গাগুলো কিন্তু নাই। আমাদের যে ব্যাপক বাণিজ্য ঘাটতি, সেটা কিন্তু কোনো সুনির্দিষ্ট কিছু করা হয় নাই। আমি দেখলাম আমাদের আমাদের যে ব্যবসায়ীর গ্রুপ গিয়েছিলেন, তারা খুব মিনমিন শব্দে, যদিও সরি আমি তাদেরকে বলি, তারাও এখানে 50 একর জমি চাইলেন কোনো শব্দ দিয়ে, কিন্তু আমি জানি না যে কি কারণে বা কি করার কথা। অর্থাৎ আমি বলছি যে আমাদের দেশে এই যে ব্যাপক ঘাটতির যে জায়গাগুলো, এই জায়গাগুলো আমরা দেখছি না। আমি কেন জোর দিয়ে বলবো না, আমার সীমান্ত ধরে বিভিন্ন হচ্ছে যে বন্ধুত্বের নিদর্শন, এমন জায়গায় যাব কাটাতার থাকবে না, এমন জায়গায় যাবো যে তাতে করে আমার আর গোলাগুলির জায়গা থাকবে না। সেই জায়গাটা তো বাংলাদেশকে জোর করে বলতে হবে। কি জন্যে? যদি বাংলাদেশ প্রীতি আমরা চিন্তা করি। আর সবচেয়ে মনে রেখেন, আমরা উপরিমহল দুইজন কি করলাম না করলাম, তার সাথে ভালো সম্পর্ক দেখালাম কি দেখালাম না, বা আমি রাজনৈতিক স্বার্থে কি করলাম না করলাম না, কিচ্ছু আসে যায় না যদি দুই দেশের জনগণের যে অভিন্ন স্বার্থ আছে সেই স্বার্থ রক্ষা করতে না পারি। বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকার যদি বাংলাদেশের সেই স্বার্থ রক্ষা না করতে পারে, আর ইন্ডিয়ান প্রধানমন্ত্রী যদি তার দেশের স্বার্থ না রক্ষা করতে পারে, তাহলে কিন্তু যে উত্তেজনা বলেন উত্তেজনা থাকবে, বিরোধিতা থাকবে, এই জায়গাগুলো থাকবে। সুতরাং এই জায়গাগুলো এমনিতেই কিন্তু দূর হবে না। আর একটা শেষ কথা বলি, আমাদের যে প্রধান বিষয় সেটি হচ্ছে, আমরা মনে করি আমাদের সাম্রাজ্যবাদী শক্তি আমাদের উপরে এই আঞ্চলিকে তার নজরটা ভিন্ন, আমাদের সম্পদ নানা কারণে আমরা মনে করি উপ আঞ্চলিক সহায়তা বাড়ানো দরকার। এই জন্য ভারত, প্রতিবেশী রাষ্ট্র, বড় রাষ্ট্র, তাদের সাথে নানা কারণে এমন সুসম্পর্কের জায়গা আমাদের যেতে হবে যাতে করে এই ধরনের সাম্রাজ্যবাদী শক্তির বিরোধিতা করার জন্য মনে করেন না যে এই সফরের মাধ্যমে সেটার একটা পথ আমরা আমি মনে করি, ওই যে বললাম, যদি এখন জানি না ওই যে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, ওই জায়গাটায় যদি যে আমি একটু আগে যে সমাধানের কথা বললাম, তাহলে তো আমরা এক পা কিছু এগিয়েছি। কিন্তু এই পয়েন্টগুলো আবার আমি তো আবার এক পা পিছনের জায়গাটা আমি দেখতে পাচ্ছি না। আমি দেখতে চাই যদি এই জায়গাগুলো অগ্রগতি। সুন্দরবন বলছে সুরক্ষার কাজ করবে, কিন্তু ইন্ডিয়ান নিয়ম অনুযায়ী যেখানে 25 কিলোমিটারের মধ্যে যাকে সুযোগ দেওয়া যায় না, রামপাল তাহলে করে কিভাবে? যে রিলায়েন্স গ্রুপ ওইখানে কাজের সুযোগ পেল না, তার যন্ত্রপাতি নিয়ে যাওয়ার পরে তারা গ্যাস পাচ্ছে না, এখানে বিদ্যুৎ তৈরি করতে পারবে না, বাংলাদেশে চলে আসলো, আমি দায় মুক্তি আইনের অধীনে দিয়ে দিলাম, এত বড় বিদ্যুৎ প্রকল্প, কোনো টেন্ডার হবে না, কিছু হবে না, দাম ঠিক হবে না, এটা তাহলে কি হলো? তাহলে এইটা আপনি বলছি যে এইসব জায়গায় যদি স্বচ্ছ না রাখেন, তার ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র এবং সামাজিক ন্যায় বিচারের কথা যতই বলুক, এইখানে সামাজিক ন্যায় বিচার বাংলাদেশের জনগণের জন্য কিন্তু প্রতিষ্ঠা হবে না, এইটা মনে রাখতে। আচ্ছা, আমি একটু কাছ থেকে আসি, আমি একটু অন্য প্রসঙ্গে যাই আপনার কাছে। ধরেন বিএনপি এখন কাগজে কলমে প্রধান বিরোধী দল না, বিএনপি সেই স্ট্যাটাস নেই এই 5 জানুয়ারি নির্বাচনের পরে। সেই কারণেই কি তারা কি সরকারি আইনে বলছে? হ্যাঁ, আইনে বলছি 5 জানুয়ারি নির্বাচনের পরে আমাদের নিয়ম অনুযায়ী। তো সেই কারণেই কি এবার বাজেটের পর আমরা দেখলাম না সেভাবে অন্যান্যবার যেরকম ছায়া বাজেট সেটার কিছু দেয়নি, বাজেটের সেরকম বিরোধিতা না, একটা গঠনমূলক সমালোচনাও যদি বলেন, সেরকম কিছু আমরা পাইনি। নাগরিক সমস্যা যেগুলো ঢাকা শহরে জলাবদ্ধতা, সেগুলো নিয়েও সোচ্চার দেখি না। তো এগুলো কি এই কারণে যে তারা সংসদে নেই বা ইয়াতে নাই? না, ব্যাপারটি আসলে এরকম না। আপনি দেখবেন যে স্বাধীনতার পরে গত 7টি বছরে এই বাংলাদেশের
জাতীয়তাবাদী দলের উপরে সরকারি নির্যাতন, নিগ্রহ, অত্যাচার, মানে হেন কোনো সরকারি যখন প্রচার, বিএনপি ক্ষমতার বাইরে অপপ্রচার, থাকে। হ্যাঁ আমি 7টি বছরের কথা বলছি, লাস্ট 7টি আচ্ছা, বছর। last 7 বছরের কথা সমস্ত বলছেন। কিছু কিন্তু প্রয়োগ করা হয়েছে এবং এই প্রয়োগের পরে স্বভাবতই দলটি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে এত কিছুর পরেও। এমন না যে আপনি বিএনপির মধ্যে বিরুদ্ধে অপপ্রচার এই করছেন। জনপ্রিয়তার মাপার নিরিখে তারা তো ইলেকশনে যায়নি, তাহলে আমি কিভাবে আসছি, আমি বলছেন? সেটাও ক্লারিফাই করছি। পারসেপশন এই মুহূর্তে আমার কাছে, কারণ আমরা দেখেছি নগর নির্বাচনের লাস্ট 3টি নগর নির্বাচন হলো, সেখানে আমরা একটা উপস্থিতি দেখার চেষ্টা করেছি। সরকারি সমস্ত বাধা, প্রোটোকল সমস্ত কিছু করার পরেও 10টার সময় বিএনপি ভোট বর্জন করার পরেও যদি ওই ভোটের সত্যতা থেকে থাকে, তারপরে যে রেজাল্টটা সরকার নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত হয়েছে, যদি 10টার মধ্যে বর্জন করে থাকে, 11টার মধ্যে বর্জন করে থাকে, আর বাকি সময় তাহলে যদি সেই বর্জন না নির্বাচনগুলো করতো, যদি তাহলে সুষ্ঠু হয়ে থাকে, ওটাকে তাহলে ধরে 5 রাখি- জানুয়ারি না, নির্বাচন আমি সুষ্ঠু আসলো। অসুষ্ঠু জায়গায় যাচ্ছি না। আমি বলছি যে সুষ্ঠু না হলে ওটাকে আপনারা যদি কিভাবে আপনি জয়ী হলেন? আমলে আনেন, ওটা নিয়ে আবার কথা বলতে গেলে আরেকটা আচ্ছা, ক্যানভাস আরেকটা। চলে যাবে, ওখানে যাচ্ছি না আমি। শুধু ওটাকে আমলে আনেন, তাহলে কিন্তু আপনি রেজাল্টটা পেয়ে যান। ইয়েস, তো আপনি যে কথাটি বলছেন, আপনি আমার কি বলার চেষ্টা করলেন? আমি বললাম যে বিএনপি জনগণের ইস্যুগুলো নিয়ে আসছে না কেন? তাদের এখন একটাই আসুন, আন্দোলন চলে, গ্রিন ক্ষমতায় ঢাকা, যাওয়ার ক্লিন আন্দোলন। ঢাকা, এই দুটো হয়ে গেছে এখন। সো এটা নিয়ে আর প্রবলেম নেই এখন। আমরা ঢাকা শহরে আসছি, গ্রিনও পাচ্ছি, ক্লিনও পাচ্ছি, পানি পাচ্ছি, নৌকা পাচ্ছি, সবই আছে, এখন কোনো সমস্যা নেই। শুধু ওটা নিয়ে বিএনপি পক্ষ থেকে আর কিছু বলার নেই। জনগণ ভোট দিয়েছে, মেয়ররা আছেন, তারা বালতি BNP কোদা বলার জ্বালিয়ে নাই যাবে। কেন? BNP না, যদি BNP মনে করার করে- নাই মানে এখন তো দুটো জিনিস। বিএনপিকে যেখানে আপনি শুধু দলগতভাবে না, বাংলাদেশের ইতিহাস আপনি বলুন যে সবচাইতে যদি একেবারে নিকৃষ্ট মানের সংগঠনও ধরেন, সেই সংগঠনের মহাসচিবের বিরুদ্ধে কখনো 68টা মামলা শুনেছেন আপনি কখনো? আপনি যদি সবচাইতে ইভেন জামাতের, যাকে আপনি বলতেছেন মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী, তাদের বিরুদ্ধে তো আপনি 67টি মামলা দেননি। কিন্তু আপনি বাংলাদেশের মুক্তিযোদ্ধার দল, একজন বীরুত্তমের দল, যে দলটি যে কোনো সময় যে কোনো একটা ইলেকশন হলে ক্ষমতায় আসবে, তাকে আপনি তার দলের মহাসচিব, তার দলের ভাইস প্রেসিডেন্ট, তার দলের যুগ্ম না, মহাসচিব, মামলা তাদের যেমন বিরুদ্ধে হচ্ছে, আপনি নাশকতার মামলার ঘটনা পাহাড় ঘটেছে, করেছেন। ভাবলে ঘটনার পরিপ্রেক্ষিতেই মামলা হয়েছে। যদি আমরা দেখি না, এখন এতগুলো এই যে এই 3 মাসে ঘটনা, 100 দিনে ঘটনা, যতগুলো দুর্ঘটনা, অনুঘটনা, আমরা এগুলো একটা কথা বিরতি বলবো না নিয়ে পারছি শুধু না। আমি একটা একটা সেকেন্ড হ্যাঁ, একটা কথা শেষ করব, একটা শেষ অক্ষর, করুন। সেটা হচ্ছে আমরা তো 5ই জানুয়ারি নির্বাচনটির কথা বললাম, নগর নির্বাচনের কথা বললাম। গতকাল আমরা দেখেছি ব্রিটিশ হাই কমিশনার একটি সাংবাদিক সম্মেলন করেছেন। ওখানে উনি ক্লিয়ারলি বলেছেন যে নির্বাচনটাই গণতন্ত্রের একমাত্র মাপকাঠি না, যদি সেই নির্বাচনটি জ্যানতেন প্রকারের হয়। কারণ নির্বাচনটি হতে হবে একটা ইনক্লুসিভ, একটা পার্টিসিপেটরি, যেখানে নির্বাচন হয়েছে এটা অনুমিত হতে পারবে। কারণ যে কথা আছে না যে একটা বিচার হয়েছে, আমরা কিন্তু বলি না আমরা বিচার একটা সম্পন্ন বিরতি হয়েছে। নিতেই হচ্ছে। তারা আবার একটা অদ্ভুত প্রক্রিয়া সরকারের সঙ্গেও আছে। তো সেইভাবে জাতীয় পার্টিকে আমরা বিরোধী দলের ভূমিকা নিতে, শক্ত ভূমিকা নিতে দেখি না। তো এই যখন অবস্থা, আর বিএনপি এখন তো সংসদে তাদের কোনো রিপ্রেজেন্টেশন নাই, এই যখন হয় অবস্থা, তখন একটা শঙ্কা থাকে যে সাধারণ মানুষের কথাগুলো, সরকার যেটা ভুল করছে সেটা ঠিকভাবে ধরিয়ে দেওয়া, অর্থাৎ মানুষের যে অধিকারগুলোর থেকে আমরা বঞ্চিত হচ্ছি সেগুলোর সোচ্চার হয়ে উঠে আসে না, এরকম একটা আশঙ্কা থেকে যায় কিনা? আমরা বললে কণ্ঠ কম, এই জন্য একেবারে বোধহয় সত্যি ওঠে না। কথা। এইটা কিন্তু দুঃখজনকভাবে আজকে যে বড় বিরোধী দল বিএনপি বাইরে বলে যে এই কথাটা সত্য সেটা না। আমাদের গণতন্ত্রের দ্বিতীয় যাত্রা যেটা শুরু হয়েছিল 1991 সাল থেকে, তখন থেকেই কিন্তু কোনো বিরোধী দল সংসদে কার্যকর ভূমিকা পালন করে এটা নাই। আওয়ামী লীগের ক্ষেত্রে এটা সত্যি। হচ্ছে বাস্তবতা, কোনো দল, ফলে যেটা আওয়ামী লীগ বিএনপি সকলেই। সর্বশেষ বিএনপি যখন সংসদে ছিল সেই হিসাব আপনাদের আমাদের সকলের জানা আছে, 1/5 কিন্তু এখানে একটু বলি, তারা বাইরে গেলেও, বাইরে প্রেস ক্লাবের সামনে দাঁড়ায় হইলেও তখন বলতো যে এই জায়গাটা এইটা ঠিক করে না, এখন সেটা আপনি যে পত্রিকায় বিবৃতি প্রশ্নটা দিত। আগে করলেন যে এই বাজেট নিয়ে বিএনপি কথা বললো না কেন, আমি জনি ভাই আপনাকে বিনীতভাবে জিজ্ঞেস করি, বিএনপি গত 6 বছর বা 7 বছরে জনগণের যে দাবিগুলোর ফিরিস্তি দিল প্রিন্স ভাই, কোন দাবিটা নিয়ে, সরকারের দুর্নীতি, দ্রব্যমূল্য, কোন দাবি নিয়ে কয়দিন হরতাল, কয়দিন আন্দোলন করছে? কেবল কোন সরকারের অধীনে নির্বাচন হবে, যেই নির্বাচনে আমি ক্ষমতায় যাব, এই নিয়ে যে পরিমাণ হরতাল আর মানুষ মারা আন্দোলন হয়েছে, এটাই হচ্ছে আমাদের বাস্তবতা। সে জায়গায় আমি মনে করি যে হ্যাঁ, আপনি যেটা বলেছেন, আমাদের কিন্তু প্রাণের আকাঙ্ক্ষা হচ্ছে সরকারের একটি ছায়া সরকার থাকবে। সেই ছায়া সরকার কেবল সংসদের ভেতরে থাকতে হবে, নট নেসেসারি। বাইরে যারা আছেন তারাও কিন্তু সময়ে সময়ে এই জনগণের বিষয়গুলো সামনে নিয়ে ধন্যবাদ, আসতে পারে। ধন্যবাদ মঞ্জু শেষ ভাই। বাক্য হ্যাঁ। খালি এটি বলবো, উনি যেটা বললেন যে 21 বছর কিন্তু আওয়ামী লীগও ক্ষমতার বাইরে ছিল, তারাও কিন্তু টিকে ছিল, বিএনপিকেও টিকে থাকতে হবে গণতন্ত্রের স্বার্থে। আর প্রতিবেশীর ব্যাপারে খালি বলবো, কস্ট অফ কনফ্লিক্ট, বেনিফিট অফ কোঅপারেশন, এইটাকে বিবেচনা করে আমাদের প্রতিবেশী বড় রাষ্ট্রের সাথে বন্ধুত্বের সম্পর্ক অবশ্যই। রাখা আমাদের ধন্যবাদ, জন্য ধন্যবাদ কল্যাণ। আপনাদের আমাদের স্টুডিওতে থাকার জন্য। এই ছিল আজকে ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।